আপনাদের সাথে আজকের নিউজ রিপোর্টে আমি ঈশিতা। আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি। নিয়ে এসেছি আজকের বিশেষ খবর। চোখ রাখবো সংবাদ শিরোনামে। প্রাপ্তবয়স্কের চেয়ে মহারাষ্ট্রে ভোটের সংখ্যা বেশি, কমিশনের ব্যাখ্যা চাইল বিরোধীরা। দত্তপুকুর কাণ্ডে পড়তে পড়তে রহস্য, পুলিশের জালে নিহিতের প্রাক্তন প্রেমিকার বান্ধবী। ফের মহাকুম্ভে আগুন, পুড়ে ছাই ইস্কনের তাঁবু। অন্তঃসত্ত্বাকে যৌন নির্যাতন, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো। দুদিন বাদেই মাধ্যমিক, নতুন করে অ্যাডমিট কার্ডের আবেদন 181 জনের। জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে। মহারাষ্ট্রের ভোটের তালিকায় অনিয়মে অভিযোগের শুক্রবার আবারও সোচ্চার হলো বিরোধীরা। কংগ্রেসের শিবসেনা এবং এনসিপি ওই নিয়ে শুক্রবার দিল্লিতে যৌথ সাংবাদিকদের সম্মেলন করল। সেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী দাবি করেন, মহারাষ্ট্রের মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্কর সংখ্যা 9.54 কোটি। আর এবারের বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে 9.7 কোটি। পাশাপাশি তিন দলেরই দাবি, লোকসভা বিধানসভা নির্বাচনের মধ্যে মোট 39 লক্ষ নয়া ভোটার যুক্ত হয়েছেন। সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী দাবি করলেন, মহারাষ্ট্রে যুক্ত হওয়া ভোটের সংখ্যা হিমাচল প্রদেশের মতো রাজ্যের জনসংখ্যার সমান। একই সাথে রাহুল আবারও নির্বাচন কমিশনকে ভোটার তালিকা দেওয়ার পাশাপাশি এই বিষয়টি স্পষ্ট করতে বলেন। রাহুলের দাবি, যুক্ত হওয়ার বেশিরভাগই ভোটার বিজেপির পক্ষে রায় দিয়েছে। কারণ হিসেবে তার ব্যাখ্যায় বিরোধী দলগুলো বিধানসভা ভোটে তাদের ভোট শতাংশ ধরে রেখেছেন। মানে তাদের ভোট ব্যাংকে ধস নামেনি, শুধু ভোট পড়েছে বিজেপির। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এবং সঞ্জয় রাউতের সঙ্গে এক সারিতে বসে রাহুল গান্ধী বলেন, সরকারি তথ্য অনুযায়ী মহারাষ্ট্রের মোট জনসংখ্যার মধ্যে প্রাপ্তবয়স্কের সংখ্যা 9.54 কোটি। সেখানে রাজ্যের ভোটের সংখ্যা 9.7 কোটি। রাজ্যের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার চেয়ে মহারাষ্ট্রের ভোটার বেশি। লোকসভা নির্বাচনে 5 মাসের মধ্যে মহারাষ্ট্রের 39 লক্ষ ভোটার যুক্ত হলেও 2019 থেকে 2024 সালের মধ্যে 5 বছরে রাজ্যের 32 লক্ষ ভোটার যুক্ত হয়েছিল। রাহুলের দাবি, যদি নির্বাচন কমিশন মহারাষ্ট্র বিধানসভা এবং লোকসভা নির্বাচনের ভোটার তালিকা সরবরাহ না করে তাহলে এটি সত্যিই গুরুতর বিষয়। তার কথাই, দেশের সংবিধানের সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সংবিধান রক্ষার কাজই করব। পরবর্তী পদক্ষেপ হিসেবে আদালতের দ্বারস্থ হতে হবে আমাদের। এদিকে তদন্ত যত এগোচ্ছে ততই রহস্য ঘনীভূত হচ্ছে দত্তপুকুর কাণ্ড। হযরত লস্কর খুনের ঘটনায় এবার পুলিশের জালে নিহিত প্রাক্তন প্রেমের বান্ধবী। ধৃত 30 বছরের ওই মহিলার বাড়ি উত্তর 24 পরগনার বামনগাছিতে। অন্যদিকে ওই খুনে ধৃত প্রাক্তন প্রেমিকার সঙ্গে হযরত বিয়ে করেছিলেন বলেও জানা গিয়েছে, যিনি কিনা পেশায় যৌনকর্মী ছিলেন। পুলিশ সূত্রে খবর, ধৃত বান্ধবীর বাড়ির দূরত্ব ঘটনাস্থল থেকে মাত্র 200 মিটার। ঘটনার আগের রাতে প্রাক্তন প্রেমিকার বান্ধবীর বামনগাছির বাড়িতে উঠেছিলেন হযরত লস্কর। অভিযোগ, তার ঠিক পরেই ঘটে নৃশংস ওই হত্যাকাণ্ড। তদন্তকারীরা অনুমান করেছেন, ধৃত প্রাক্তন প্রেমিকার মাধ্যমেই তার বান্ধবীর বাড়িতে উঠেছিলেন হযরত। তবে খুনের এই দুজনেরই ঠিক কী ভূমিকা রয়েছে তা অবশ্য খোলাসা করেননি বারাসাত জেলার পুলিশ। এই বিষয়ে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া বলেন, এক্ষেত্রে ধৃত মহিলা এবং তার বান্ধবীর ভূমিকাটি কী ছিল তা আমরা খতিয়ে দেখছি। তদন্তের স্বার্থে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। ত্রিকোণ প্রেমের জেরেই খুন। দত্তপুকুর কাণ্ডে ক্রমশ জোরালো হচ্ছে পরকীয়ার তত্ত্ব। দত্তপুকুর কাণ্ডে প্রথম থেকেই পুলিশের নজর ছিল নিহিত হযরতের পরিচিতার। সেইভাবেই তদন্ত এগিয়ে নিয়ে গিয়েছে বারাসাত জেলার পুলিশ আধিকারিকরা। মুন্ডহীন দেহ শনাক্তকরণের পরে তদন্তকারীরা জানতে পারে, ঘটনার পর থেকে বেপাত্তা নিহিত হযরতের মামাতো ভাই ওবায়দুল গাজী। এরপরেই মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে ওবায়দুলকে বারাসাত স্টেশনের চত্বরে থেকে আটক করে পুলিশ। পরে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। ওবায়দুলকে জেরা করে খোঁজ মেলে তার স্ত্রীর। তদন্তকারীরা জানতে পারেন, ওবায়দুলের স্ত্রী প্রাক্তন প্রেমিক ছিলেন হযরত লস্কর। তারপরে তাকেও প্রাক্তন প্রেমিকের খুনের অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করে তদন্তকারীরা বামনগাছির ওই মহিলার নাম জানতে পারেন। তারপরেই পুলিশের একটি দল হানা দেয় বামনগাছি বটতলার বাড়িতে। শুক্রবার ভোরে সেখান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উল্লেখ্য, দত্তপুকুর কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে ততই একাধিক তথ্য উঠে আসছে। তদন্তের নামে পুলিশ জানতে পারে, বনগাঁর বাসিন্দা ওবায়দুলের স্ত্রীর সঙ্গে তার বিয়ের আগে প্রথমে প্রেমের সম্পর্কে জড়িত হয়েছিলেন হযরত। জানা যায়,
মহিলা কলকাতায় সোনাগাছি এলাকায় যৌনকর্মী ছিলেন। 2 বছর প্রেম করার পরে হজরত নাকি বিয়েও করেছিলেন তাকে। বিয়ের পর অবশ্য তিনি পুরনো পেশা ছেড়ে দেন, কিন্তু বিয়ের কিছুদিন পর থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। অভিযোগ, 1 বছর আগে ওই মহিলা বিয়ে করেন হজরতের মামাতো ভাই ওবায়দুল গাজীকে। তবে বিয়ের পরেও তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন প্রাক্তন স্বামী হজরতের সাথে। ফোনে নিয়মিত কথা বলা হতো দুজনের। বিষয়টি জানিয়েছে ওবায়দুল। ফলে হজরতের উপরে তার ব্যক্তিগত আক্রোশ তৈরি হয়েছে। তাই খুনের পিছনে পরকীয়ায় তথ্য ক্রমশই জোরালো হয়ে উঠছে। ফের অগ্নিকাণ্ডের ঘটনায় মহাকুম্ভ। শুক্রবার কুম্ভ মেলায় ইসকন ক্যাম্পে আগুন লেগে যায়। দ্রুত আশেপাশে প্রায় 1 ডজনেরও বেশি ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন আধিকারিকরা। যদিও একদিনের অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 26 দিনে পড়ল মহাকুম্ভ মেলা। এর মধ্যে 2বার আগুন লেগেছে কুম্ভে। একবার পদপিষ্ট হওয়ার ঘটনা, আগুনে একাধিক ক্যাম্প পড়ে গেলেও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে 29 জানুয়ারি মৌন অমাবস্যার পদপিষ্টর ঘটনায় 30 জনের মৃত্যু হয়। দমকলের প্রধান আধিকারিকরা পামোদ শর্মা সংবাদ স্থাপনে সংস্থার পিটিআইকে বলেন, 18 নম্বর সেক্টর ইসকন ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে প্রাথমিকভাবে দমকল বাহিনী পাঠানো হয়। আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আবারও জানান, আগুনের আশেপাশে 1 ডজনের বেশি ক্যাম্প ছড়িয়ে পড়ে। যদিও মারাত্মক কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন দমকল আধিকারিকরা। জানিয়েছে আগুন লাগার কারণ এবং এর ফলে ক্ষয়ক্ষতি কি হয়েছে তা দেখা যাচ্ছে। ডিআইজি বৈভব কৃষ্ণ জানান, অগ্নিকাণ্ডের ঘটনার পরে দ্রুত দমকল বাহিনী পৌঁছে যান, সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণ এনেছেন। এর ফলে কেউ আহত হয়নি। তবে এই নিয়ে কুম্ভ মেলা এলাকায় তৃতীয়বার আগুন লাগতো। গত 19 জানুয়ারি মহাকুম্ভ মেলায় এলাকায় সেক্টর 19-এ সিলিন্ডার বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সেবারও। তবে আগুনের 1 ডজনেরও বেশি ক্যাম্প পড়ে গিয়েছিল। এরপরে 25 জানুয়ারি মহাকুম্ভ মেলায় এলাকায় সেক্টর 2 2টি গাড়িতে আগুন লেগেছিল। সেইবারও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আধিকারিকদের মতে একটি গাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায়। পরে পাশে দাঁড়িয়ে থাকা অন্য গাড়িটিতেও আগুন ছড়িয়ে পড়ে। 13 জানুয়ারি থেকে শুরু হওয়া মহাকুম্ভ মেলায় 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 4 মাসের অন্তঃসত্ত্বায় যৌন নির্যাতনের বাধা দিতে তাকে চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। তামিলনাড়ুর ওই গর্ভবতী মহিলা ইন্টারসিটি এক্সপ্রেস কোয়েম্বাটুর থেকে তিরুপতি যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রাতে 9টার দিকে তিনি টয়লেটের জন্য সিট ছেড়ে উঠতে তাকে উত্ত্যক্ত করেন কিছু দুষ্কৃতীরা। তিনি বাড়তি চিৎকার করেন। তারপরেই তার সঙ্গে ঘটে যায় মর্মান্তিক সেই ঘটনা। পাশাপাশি ওই মহিলাকে জিজ্ঞাসা করে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম হেমরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কেভি কুমপম হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক পরিস্থিতি গুরুতর হওয়ায় ভেলোরের সরকারি মেডিকেল কলেজে তাকে রেফার করা হয়েছে। পড়ে গিয়ে ওই গর্ভবতী মহিলার হাত ও পা ভেঙেছে। চোট লেগেছে তার মাথাতেও। গর্ভবতী হওয়ার কারণে তাকে অত্যন্ত গুরুতরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানিয়েছে চিকিৎসকরা। এদিকে আজকে সবথেকে বড় খবর, মাধ্যমিক পরীক্ষা শুরু আর 2 দিন বাদে। এবারও আবার নতুন করে অ্যাডমিট কার্ড জমা দিচ্ছেন 136টি স্কুলের 181 জন পড়ুয়া। একাধিকবার সুযোগ দেওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়নি এই সমস্ত স্কুলে। এই বিষয়ে কড়া ভাষায় স্কুলগুলিকে আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরক্তি প্রকাশ করেছে মাধ্যমিক পরিষদের সভাপতি রামনোজ গঙ্গোপাধ্যায়। যদিও এই ইস্যুকে সামনে রেখে 136টি স্কুল দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের নির্দেশ পেয়ে লেট চার্জ দিয়ে ফের 24 ঘন্টার জন্য রেজিস্ট্রেশনের সুযোগ করে দিয়েছে মাধ্যমিক শিক্ষা পরিষদ। সেখানে অংশগ্রহণ করেছে 136টি স্কুল। মোট আবেদন জমা পড়েছে 181 জনের। যে স্কুলগুলি রেজিস্ট্রেশন করেননি সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, সম্পূর্ণটাই স্কুলের গাফিলতি। বোর্ডের প্রশংসা হাইকোর্টে দেখেছি। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে হাইকোর্ট এই পোর্টাল খোলার নির্দেশ দিয়েছে। আমরা তা পালন করছি। আগামী 10 ফেব্রুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হবে 22 ফেব্রুয়ারি শনিবার। পরীক্ষা শুরু হবে সকাল 11:30 থেকে, কিন্তু প্রথম দিন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল 9:30। এর পরের দিন থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় সকাল 10টা। পরীক্ষা শেষ হবে বেলা 1টায়। এই বছরে রাজ্যের পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2683টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা 9,84,753 জন। ছাত্রের সংখ্যা 4,28,803 জন। ছাত্রীর সংখ্যা 5,59,050 জন। 181 জনের আবেদন বিবেচনা করার পরে পরীক্ষার্থীর সংখ্যা বাড়বে।
পর্ষদ সভাপতি বলেন, গত বছরের থেকে এই বছরের সংখ্যা প্রায় ৬২,০০০-এর বেশি। নজর নিরাপত্তা। এবার নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিচ্ছেন মাধ্যমিক শিক্ষা পরিষদ, যাতে কোনোভাবে প্রশ্ন ফাঁস না হয়, সেই জন্য বিশেষ নিরাপত্তা রাখছেন তারা। গতবারের নিরাপত্তায় বিষয়গুলি আবারও নজর দেওয়া হবে। অন্যদিকে প্রতিটি মেইন ভেন্যুতে থাকছে একজন করে অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার, কিন্তু মালদার ক্ষেত্রে আলাদা। এই বিষয়ে পর্ষদ সভাপতি বলেছেন, মালদা মেইন ভেন্যুতে 2 জন করে অ্যাডিশনাল সুপারভাইজার থাকছেন। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের স্মার্ট গ্যাজেট ব্যবহার করা যাবে না। এই ধরনের জিনিস পরীক্ষার্থীদের কাছে থেকে উদ্ধার করলে তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হবে বলেই জানিয়েছে সরকার।